আজকে আমরা একটা অসাধারণ যাত্রায় বের হতে যাচ্ছি। প্রায় ৪,০০০ বছরের পুরনো এক ইতিহাসের দিকে ফিরে তাকাব। যে মাটির নাম আজ বাংলাদেশ, তার শেকড়ের গল্পটা আসলে কিন্তু অনেক গভীর আর চমকে দেওয়ার মতো। ভাবুন তো একবার, একটা সময় ছিল যখন ইউরোপের বণিকরা এই বাংলা মুলুককে চিনত ঠিক এই নামে। মানে শুধু এই একটা কথাই তো বলে দেয় যে এর অতীতটা কতটা ঐশ্বর্যমণ্ডিত ছিল, তাই না? তো প্রশ্নটা হলো, যে দেশটা একসময় বিশ্ব অর্থনীতির প্রায় কেন্দ্রবিন্দু ছিল, সেই ভূমিটা ঠিক কিভাবে আজকের বাংলাদেশ হয়ে উঠল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা পাড়ি দেব হাজারো বছরের ইতিহাস। দেখব এর কত উত্থান আর কত পতনের গল্প। তো চলুন শুরু করা যাক। আমাদের এই লম্বা যাত্রার একটা রোড ম্যাপ দেখে নিই। আমরা এই ৪,০০০ বছরের ইতিহাসকে মোট ৬টা পর্বে ভাগ করে দেখব। প্রথমে প্রাচীন শিকড় আর সাম্রাজ্য, তারপর সুলতানি আর মুঘলদের সেই গৌরবময় যুগ, এরপর দেখব ঔপনিবেশিক শাসন আর দেশভাগের ঘটনা, সেখান থেকে পরিচয়ের সংগ্রাম, তারপর একটা জাতির জন্ম, আর সবশেষে আজকের বাংলাদেশের আধুনিক পথ চলা। তাহলে শুরু করা যাক একেবারে প্রথম পর্ব দিয়ে, প্রাচীন শিখর ও সাম্রাজ্য, প্রাগৈতিহাসিক কাল থেকে প্রথম রাজ্য। শুরুতেই যে নামটা আসে, বাংলা, এই শব্দটার উৎস নিয়েও কিন্তু একটা রহস্য আছে। ঠিক কোথা থেকে এলো তা পুরোপুরি নিশ্চিত না, তবে ধারণা করা হয় এটা হয়তো এসেছে প্রাচীন বং নামে এক দ্রাবিড়ভাষী উপজাতি থেকে, কিংবা অস্ট্রিক জনগোষ্ঠীর সূর্যদেবতা বোঙ্গার নাম থেকেও আসতে পারে। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় ইউরোপীয়রা আসার বহু আগেই কিন্তু এই অঞ্চলে একের পর এক শক্তিশালী সাম্রাজ্য গড়ে উঠেছিল। যেমন ধরুন আনুমানিক ৩২৫ খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্য, যেটা ছিল প্রথম একীভূত শাসন, এর চিহ্ন কিন্তু আজও মহাস্থান গড়ে পাওয়া যায়। তারপর এলো গুপ্ত যুগ, শিল্প বিজ্ঞানের এক অসাধারণ সময় ছিল সেটা। আর এরপরে আসে পাল সাম্রাজ্য, এটা ছিল একটা বাঙালি বৌদ্ধ রাজবংশ, আর তাদের সময়েই শিল্প, সংস্কৃতি আর আমাদের বাংলা ভাষার আদি রূপ চর্যাপদ একটা নতুন মাত্রা পায়। সবশেষে পালদের পর আসে সেন রাজবংশ। জানেন, প্রাচীন গ্রিকদের লেখাতেও এই অঞ্চলের কথা আছে। তারা গঙ্গারিডাই নামে এক শক্তিশালী রাজ্যের কথা বলতো। বলা হয় তাদের বিশাল সেনাবাহিনী আর ভয়ঙ্কর যুদ্ধ হস্তির কথা শুনে মহাবীর আলেকজান্ডারের মতো দিগ্বিজয়ীও কিন্তু তার অভিযান থামিয়ে দিয়েছিলেন। ভাবা যায়? তো এই প্রাচীন যুগ থেকে আমরা এবার চলে যাব এমন একটা সময়ে যখন এই অঞ্চলটা অর্থনৈতিক আর সাংস্কৃতিক দিক থেকে তার শিখরে পৌঁছেছিল। আমাদের দ্বিতীয় পর্ব, সুলতানি ও মুঘল গৌরব, এক অভূতপূর্ব সম্পদের যুগ। চতুর্দশ থেকে ষোড়শ শতকের দিকে স্বাধীন বাংলা সালতানাত এই পুরো অঞ্চলটাকে এক ছাতার নিচে নিয়ে আসে। আর এটাই ছিল একটা টার্নিং পয়েন্ট, কারণ ঠিক এই সময়েই তুর্কি ফার্সি সংস্কৃতির সাথে স্থানীয় বাঙালি সংস্কৃতির একটা অসাধারণ মেলবন্ধন ঘটে, যা বাংলাকে একটা নিজস্ব স্বতন্ত্র পরিচয় দেয়। এবার একটা অবিশ্বাস্য তথ্যে আসা যাক। মুঘল আমলে সুবা বাংলা, মানে এই বাংলা প্রদেশ, একাই গোটা পৃথিবীর মোট জিডিপির 12% উৎপাদন করত। হ্যাঁ, ঠিকই শুনছেন, 12%। এই স্লাইডটা দেখলে বাংলার তখনকার অর্থনৈতিক ক্ষমতা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে। একদিকে দেখুন, গোটা মুঘল সাম্রাজ্যের জিডিপির প্রায় অর্ধেক আসত শুধু বাংলা থেকে। অন্যদিকে তখনকার গোটা পশ্চিম ইউরোপের সম্মিলিত জিডিপিও বাংলা থেকে কম ছিল। বাংলা ছিল মাসলিন, রেশম আর জাহাজ তৈরির বিশ্বকেন্দ্র। রাজধানী ঢাকার জনসংখ্যা তখন 10 লাখের বেশি, যেখানে ইউরোপের বড় বড় শহরগুলো এর চেয়ে অনেক ছোট ছিল। কিন্তু ইতিহাসের নিয়মই হল, কোনো কিছুই চিরস্থায়ী নয়। এই যে স্বর্ণযুগ, এরও একটা শেষ ছিল, আর সেই শেষটা হল ইউরোপীয় শক্তির আগমনের সাথে সাথে, যা এই অঞ্চলের ইতিহাসকে পুরোপুরি বদলে দিল। আমাদের তৃতীয় পর্ব, ঔপনিবেশিক শাসন ও বিভাজন। 1757 সাল, পলাশির যুদ্ধ। এই একটা যুদ্ধই সব হিসেব পাল্টে দেয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সিরাজ উদ্দৌলাকে হারিয়ে দেয়, আর এখান থেকেই শুরু হয় প্রায় 200 বছরের ব্রিটিশ শাসন। ব্রিটিশ শাসনের প্রভাবটা ছিল সুদূর প্রসারী এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিধ্বংসী। যে বাংলা ছিল বস্ত্রশিল্পের কেন্দ্র, সেই শিল্পেরই বিলুপ্তি ঘটানো হলো। এখানকার সম্পদ পদ্ধতিগতভাবে ব্রিটেনে পাচার হতে থাকল, যা তাদের শিল্প বিপ্লবকে এগিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, নতুন ভূমি ব্যবস্থা আর প্রশাসনিক পরিবর্তনে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আর এর সবচেয়ে ভয়াবহ রূপ ছিল ৭৬-এর মন্বন্তরের মতো দুর্ভিক্ষ। এরপর ১৯৪৭ সাল, ব্রিটিশরা চলে যাওয়ার সময় ভারতকে ভাগ করে দিয়ে গেল, আর সেই ভাগের শিকার হল বাংলাও। এর পূর্বাংশ হয়ে গেল পূর্ব পাকিস্তান। অদ্ভুত ব্যাপার হল, এই পূর্ব পাকিস্তান তার পশ্চিম অংশ থেকে বিচ্ছিন্ন ছিল মাঝখানের প্রায় ১,০০০ মাইলের বেশি ভারতীয় ভূখণ্ড দিয়ে।
এই অদ্ভুত বিভাজনই জন্ম দিল এক নতুন সংগ্রামের। এবার সংগ্রামটা পরিচয়ের। আমাদের চতুর্থ পর্ব, বাঙালি জাতীয়তাবাদের উত্থান ১৯৪৭ থেকে ১৯৭১। স্বাধীনতার পথটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনে ছিল কয়েকটা বড় বড় ঘটনা। শুরুটা হয়েছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলন দিয়ে, যখন বাংলা ভাষার জন্য রক্ত দিতে হয়েছিল। এটাই ছিল বাঙালি জাতীয়তাবাদের প্রথম স্ফুলিঙ্গ। এরপর ১৯৬৬ সালে এলো ৬ দফা আন্দোলন, যেটা ছিল মূলত অর্থনৈতিক আর রাজনৈতিক স্বায়ত্তশাসনের দাবি। তারপর ১৯৭০ সালের নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদী দল আওয়ামী লীগ বিপুল ভোটে জিতল, কিন্তু তাদের হাতে ক্ষমতা দেওয়া হল না। আর তখনই এলো চূড়ান্ত মুহূর্ত। ১৯৭১ সালে রাজনৈতিক অচলাবস্থার পর শেখ মুজিবুর রহমান স্বাধীনতার সংগ্রামের ডাক দিলেন। আর সেই ডাকের পরেই শুরু হল চূড়ান্ত অধ্যায়, একটি জাতির জন্ম, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী অপারেশন সার্চলাইট নামে এক বর্বর গণহত্যা শুরু করে, আর এর পরপরই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। এরপর দীর্ঘ ৯ মাসের এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, অগণিত মানুষের আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। কিন্তু যুদ্ধ জেতা মানেই তো সব সমস্যার সমাধান নয়, বরং শুরু হলো আরেক নতুন লড়াই। আমাদের শেষ পর্ব, একটি জাতির আধুনিক যাত্রা, ৭১ থেকে আজকের দিন পর্যন্ত, চ্যালেঞ্জ আর ঘুরে দাঁড়ানোর গল্প। স্বাধীনতার পর পথটা মোটেও সহজ ছিল না। একদিকে দুর্ভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে ব্যাপক দারিদ্র্য। এর সাথে ছিল রাজনৈতিক অস্থিতিশীলতা আর সামরিক শাসনের মতো বড় বড় চ্যালেঞ্জ। কিন্তু ১৯৯১ সালে গণতন্ত্র ফিরে আসার পর একটা নতুন মোড় আসে। ধীরে ধীরে দেশটা ঘুরে দাঁড়াতে শুরু করে। বিশেষ করে মানব উন্নয়ন আর পোশাক শিল্পে বাংলাদেশ যে অবিশ্বাস্য অগ্রগতি অর্জন করেছে তা সত্যিই অসাধারণ। সব মিলিয়ে এটা চরম প্রতিকূলতার বিরুদ্ধে এক লড়াকু জাতির ঘুরে দাঁড়ানোরই গল্প। তো এই যে ৪,০০০ বছরের দীর্ঘ পথ চলা, সাম্রাজ্যের উত্থান পতন, ব্যবসা বাণিজ্যের স্বর্ণযুগ, সংগ্রাম আর আত্মত্যাগ, এত কিছুর পর এই লড়াকু জাতিটার জন্য ভবিষ্যতের পাতায় কি লেখা আছে? এই প্রশ্নটাই হয়তো আমাদের সবার জন্য রেখে যাওয়া যেতে পারে।